এখন আমরা আমাদের পরবর্তী টাইপ কিউপিকিউসি সংক্রান্ত কিছু সমস্যা দেখব। বিক্রিয়া অনুপাত বা রিয়াকশন কোটেশন বলে থাকি, এজন্য একে কিউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা দেখি আসলে কিউপিকিউসি বলতে কি বোঝায়। এটা যদি আমাদের একটা উভমুখী বিক্রিয়া হয়, আমরা ধরে নিচ্ছি যে এখানে বিক্রিয়ক আর উৎপাদ সবাই গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে এর জন্য সাম্যাবস্থায় আমরা যে সাম্য ধ্রুবক কেপি বা কেসি নির্ণয় করি, সেটা আমরা কিভাবে নির্ণয় করতাম যদি একটু দেখি। আমরা এরকম একটা সমীকরণ লিখতাম। সাপোজ আমরা এখানে কেসি নির্ণয় করতে যাচ্ছি। কেসির জন্য আমরা জানি যে সক্রিয় ভর হিসেবে ঘনমাত্রা ব্যবহার করা হয়। তাহলে সেজন্য আমরা যে সমীকরণ লিখতাম সেটা হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক এবং সাথে হচ্ছে তাদের উপযুক্ত ঘাত সহ। ঠিক একইভাবে আমি যদি কেপি নির্ণয় করতাম, তখন আমরা সক্রিয় ভর হিসেবে ব্যবহার করতাম আংশিক চাপ এবং আমি লিখতাম partial pressure of D to the power n, partial pressure of A to the power x into partial pressure of B to the power y. তাহলে আমরা এই ধরনের দুটি সমীকরণ পেতাম। এখন কেপি আর কেসি যে কথা, কিউপি আর কিউসি মূলত একই কথা, কিন্তু তাদের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে আমরা জানি কে হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ার যে ধ্রুবক সেটি, এটাকে আমরা বলে থাকি সাম্য ধ্রুবক। সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় যদি আমরা এই ধরনের রাশিমালা নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে বলা হয় বিক্রিয়া অনুপাত। আমি আরেকবার বলছি, একটা উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর আগে বা পরে অন্য যে কোনো অবস্থায় যখন সে সাম্যাবস্থায় নেই, তখন যদি আমরা ঠিক একইভাবে উৎপাদ বা বিক্রিয়ক এরকম সক্রিয় ভর উপযুক্ত ঘাত সহ নিই, তখন সেটাকে বলা হয়ে থাকে বিক্রিয়া অনুপাত বা কিউপি কিউসি। যদি আমরা চাপ হিসেবে ব্যবহার করি তাহলে হচ্ছে সেটা কিউপি, আর যদি আমরা ঘনমাত্রা ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে কিউসি। তাহলে কিউপি আর কিউসি কে আমরা কখন বলবো? যখন সেটা যে কোনো সময় হবে, বিক্রিয়ার যে কোনো সময়। আর কেপি আর কেসি শুধুমাত্র হচ্ছে সাম্যাবস্থার জন্য। আমরা যদি একটু গ্রাফ থেকে বোঝার ট্রাই করি, আমরা জানি যে কোন একটা উভমুখী বিক্রিয়ার জন্য আমরা এখানে যদি বিক্রিয়ার হার আর এখানে যদি সময় বসাই, আমরা অলরেডি দেখে এসেছি এই ধরনের গ্রাফে আস্তে আস্তে সম্মুখ বিক্রিয়ার বেগ কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে, এবং ধরলাম যে একটা সময় যে তারা সমান হয়ে গেল, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে এই যে যখন সম্মুখ বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়ে গেল, তখন আমরা এখানকার জন্য যে সাম্য ধ্রুবক বের করি, সাম্যাবস্থায় যে ধ্রুবক, সেটাই হচ্ছে আমাদের কে। আর এই সাম্যাবস্থায় পৌঁছানোর আগে অন্য যে কোনো সময় যদি আমি এটা বের করি, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা কিউ। তাহলে বিক্রিয়া অনুপাত হচ্ছে সাম্যাবস্থা ছাড়া অন্য যে ধ্রুবকটি সেটি, আর সাম্য ধ্রুবক হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাত। তাহলে কিউপি কিউসি আর কেপি কেসি মূলত একই ধরনের টার্ম, পার্থক্য হচ্ছে একটি সাম্যাবস্থা আর একটি সাম্যাবস্থা ছাড়া। আমরা যদি এখন একটি এক্সাম্পল দেখি, এখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের বিক্রিয়ার সাম্য ধ্রুবক K = 16। যদি বিক্রিয়ার শুরুতে প্রতিটি গ্যাসের 1 মোল নেওয়া হয়, তবে সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নাইট্রিক অক্সাইডের ঘনমাত্রা কত? এখানে একটু খেয়াল করে, আমার কাছে ঘনমাত্রা জানতে চাওয়া হয়েছে এবং এখানে K এর মান দেওয়া হয়েছে। নর্মালি যেটা হয়, আমাদের কাছে সাধারণত মোল নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে আমরা ঘনমাত্রা বের করে কেসি কেপি বের করি। ঠিক একইভাবে এখানে উল্টাটা দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে, আমাকে এখানে ঘনমাত্রা বের করতে বলা হয়েছে। কিন্তু এখানে বাকি যে ম্যাথগুলো আমরা দেখে আসলাম, এক্সাম্পলগুলো দেখে আসলাম, তার থেকে একটা ডিফারেন্স আছে। বলা হচ্ছে যে যদি বিক্রিয়ার শুরুতে, এই যে এই বিক্রিয়াটি দেওয়া আছে, এই বিক্রিয়ার শুরুতে প্রতিটি গ্যাসের 1 মোল নেওয়া হয়, আমরা যদি এখানে একটু আইস মেথড অ্যাপ্লাই করি, আমরা জানি যে ইনিশিয়াল আই, সি হচ্ছে চেঞ্জ, আর ই হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু থাকছে সেই পরিমাণটা। তাহলে আমরা যদি একটু আইস মেথডটা অ্যাপ্লাই করি, বলা হচ্ছে যে বিক্রিয়ার শুরুতে, অর্থাৎ ইনিশিয়ালি প্রত্যেকটিকে কিন্তু 1 মোল করে নেওয়া হয়েছে। তার মানে সালফার ডাইঅক্সাইড 1 মোল, নাইট্রোজেন ডাইঅক্সাইড 1 মোল, সালফার ট্রাইঅক্সাইড 1 মোল, ঠিক একইভাবে নাইট্রিক অক্সাইডও 1 মোল। নর্মালি আমরা কি করি, বিক্রিয়ার শুরুতে আমাদের কাছে বিক্রিয়ক থাকে এবং উৎপাদকে আমরা 0 মোল ধরে নিই। কিন্তু এখানে যেহেতু প্রশ্নে বলা আছে যে বিক্রিয়ার শুরুতে প্রত্যেকটা গ্যাস 1 মোল করে নেওয়া আছে, তাই আমাদের এটা শুরুতে মেনশন করে নিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখন যদি আমি বিক্রিয়া করা শুরু করি, তাহলে বিক্রিয়াটা আসলে কোন দিকে যাবে? আমরা তো নর্মালি কি করি, চেঞ্জ করার সময় বিক্রিয়ক বা বাম পাশ থেকে আমরা -x করি আর ডান পাশে +x করি। বুঝে যাচ্ছে এখানে সবার রেশিও হচ্ছে 1:1:1:1। এই জন্য এখানে যদি বাম পাশে বিক্রিয়ক x মোল করে কমে, ডান পাশে উৎপাদ x মোল করে বাড়বে। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমরা কি এই চেঞ্জটা এভাবে লিখবো? দুইটা অপশন হতে পারে।
একটা হতে পারে আমরা ধরলাম যে সাম্যাবস্থায় বিক্রিয়ক কমলো এবং উৎপাদ বাড়লো। এটা হচ্ছে আমরা নর্মাল সেন্সে সাধারণত এটা করে থাকি যে আমরা বাম দিকে বিক্রিয়ক থেকে মাইনাস করি আর ডান দিকে উৎপাদে প্লাস করি। কিন্তু এখানে যেহেতু আমাদের আগে থেকে কিছু পরিমাণ বিক্রিয়ক ছিল, এখানে কিন্তু বিক্রিয়াটা ডান দিক থেকেও শুরু হতে পারতো বা বিক্রিয়াটা কিন্তু সাম্যাবস্থায় বাম দিকেও থাকতে পারতো, আমি সেটা বলতে চাচ্ছি। তাহলে আরেকটা অপশন কি হতে পারতো, এখানে এরকম হতে পারতো, আমরা ধরলাম যে এই যে 1 মোল ছিল শুরুতে সেটা x মোল করে কমছে এবং বাম পাশে বিক্রিয়কে সেটা বাড়ছে। তাহলে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় কিন্তু সম্মুখমুখীও হতে পারে আবার পশ্চাৎমুখীও হতে পারে। যখন প্রশ্নে কিছু না বলা থাকে যে কতটুকু উৎপাদ ছিল, তখন আমরা সাধারণত ধরে নিই যে 0 মোল উৎপাদ ছিল বিক্রিয়ার শুরুতে এবং সেভাবে আমরা সাম্যধ্রুবকটা বের করি এটা চিন্তা করে যে বিক্রিয়াটা সম্মুখমুখী, তাই আমরা বাম দিক থেকে মাইনাস করি আর ডান দিকে সেটা প্লাস করি। কিন্তু যখন আগে থেকে এরকম একটা সাম্যধ্রুবক বলা থাকবে বা আগে থেকে এরকম বিক্রিয়ক আর উৎপাদ সবার পরিমাণে দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে যে এখানে কি আমি সরাসরি সেই কাজটা করতে পারবো নাকি এখানে দুইটা অল্টারনেটিভের মধ্যে যে কোনোটাই হতে পারে। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখি যে এখানে ধরলাম যে দুই ধরনের আমি কেসি বের করতে পারবো। এখানে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের সুবিধার জন্য পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার। 1 লিটার ধরে নিলে কি হবে, আমাদের এই যে মোল বের করলাম আমরা যখন ঘনমাত্রা বের করতে যাব তখন কিন্তু সবাইকে জাস্ট 1 দিয়ে ভাগ দিলেই হবে, আমাদের আর এখানে অন্য কিছু করা লাগবে না, ক্যালকুলেশনটা আমাদের সহজ হয়ে যাবে। তাই আমরা এখানে পাত্রের আয়তনটা 1 লিটার ধরে নিলাম। আচ্ছা, তাহলে এখন যদি আসি আমি দুইটার জন্যই যদি কেসি বের করতে চাই, এটা হচ্ছে প্রথম কেস আর এটা হচ্ছে দ্বিতীয় কেস, তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1 আর এটা হচ্ছে কেস নাম্বার 2। তাহলে খেয়াল করি যে প্রথম কেসের জন্য আমি যদি লিখি, এখানে রাশিমালা যেটা হবে উৎপাদ ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক, অর্থাৎ এখানে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ডিভাইড বাই হবে 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স। এটা হচ্ছে কেসিয়ার রাশিমালা। আর আমি যদি সেকেন্ড এক্সাম্পলটার জন্য লিখি, তাহলে আমরা ধরে নিয়েছি যে এই ক্ষেত্রে উৎপাদ থেকে কমে আর বিক্রিয়ক বাড়ে, তাহলে সেটি হবে 1 মাইনাস এক্স আর 1 মাইনাস এক্স আর নিচে হবে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স। আচ্ছা, এখন এই কে বা সাম্যধ্রুবকের মানের সাথে আমার কিউ এর সম্পর্কটা কিরকম সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে বিক্রিয়াটি কি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে। আমরা যদি এই বিক্রিয়ার জন্য কিউ এর মান বের করতে চাই, অর্থাৎ বিক্রিয়া অনুপাত বের করতে চাই, এটা তো হচ্ছে আমাদের সাম্যধ্রুবক। এখন আমরা যদি বিক্রিয়া অনুপাত অর্থাৎ যে কোনো অবস্থায় বলতে আমাদের দেখতে হবে সাম্যাবস্থা ছাড়া আর কোন অবস্থার কথা প্রশ্নে বলা আছে, অবশ্যই বিক্রিয়ার শুরুতে বলা আছে। তাহলে আমরা যদি বিক্রিয়ার শুরুতে এই মোল বা ঘনমাত্রা নিয়ে যদি বের করি তাহলে সেটা কিন্তু আমাদের সাম্যধ্রুবক হবে না, সেটা হবে আমাদের বিক্রিয়া ধ্রুবক বা বিক্রিয়া অনুপাত। তাহলে আমরা দেখি এখানে যদি আমরা কিউসি বের করতে চাই, এই বিক্রিয়ার জন্য কিউসি হবে, খেয়াল করি, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, প্রত্যেকের মানই হচ্ছে 1। আমরা কিন্তু এখানে মোল নিয়ে কাজ করছি না, ঘনমাত্রা নিয়ে কাজ করছি। যেহেতু আমাদের পাত্র আয়তন 1 লিটার, তাই 1 ডিভাইড বাই 1 আমরা সেগুলোকে দেখাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিউসি এর মান আসছে 1। আর আমাদের প্রশ্নে কে এর মান, বা যেহেতু এখানে আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করছি তাই ধরলাম কেসি এর মান দেওয়া আছে এটা 16। কিউসি আর কেসি এর এই মানের উপরে ডিপেন্ড করে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে। একটু যদি খেয়াল করি এখানে দুই ধরনের যে কেসি আমরা পেলাম, এই প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লব বড় এবং হর ছোট, আর সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হরটা ছোট আর লবটা হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে কিউপি আর কিউসি এর মানের উপর কিভাবে আমাদের বিক্রিয়াটি সম্মুখমুখী আর পশ্চাৎমুখী হবে সেটা ডিপেন্ড করে। আমরা সাধারণত এখানে লিখি যে আমাদের যদি কে গ্রেটার দেন কিউ হয়, অর্থাৎ বিক্রিয়ার সাম্যক ধ্রুবক যদি বিক্রিয়া অনুপাতের চেয়ে বড় হয় তখন বিক্রিয়াটি হবে সম্মুখমুখী, অর্থাৎ ফরওয়ার্ড দিকে যাবে, সামনের দিকে যাবে। যদি কে এর মান কিউ এর মানের চেয়ে ছোট হয় তখন বিক্রিয়াটি হবে পশ্চাৎমুখী। আর যদি কে এর মান কিউ এর মান অর্থাৎ বিক্রিয়া অনুপাতের সমান হয় তখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ সাম্যাবস্থায় কোন একটি বিক্রিয়া অনুপাতকেই আমরা বলে থাকি হচ্ছে তার সাম্যধ্রুবক। তাহলে আমরা যদি আমাদের এই এক্সাম্পলটার দিকে দেখি, এখানে দেখা যাচ্ছিল যে আমাদের কিউসি এর মান আসছে 1। তাহলে আমাদের দেখতে হবে যে এই দুইটা কেসের মধ্যে কোন কেসটা আসলে হবে, কারণ আমরা জানি যে দুই ক্ষেত্রে বিক্রিয়াটা দুই দিকে যাবে, এরকম কেস চলে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের
উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, তার মান আসছে এখানে 1। এখন এখানে দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে যে আমাদের উৎপাদের পরিমাণ বেশি বিক্রিয়ক কম, আর একটা হচ্ছে আমাদের বিক্রিয়কের পরিমাণ কম উৎপাদের পরিমাণ এদিকে নিচে বেশি, উল্টাটা কেস হচ্ছে এখানে। এটা যদি খেয়াল করি যে প্রত্যেকের মান 1 থাকার কারণে আমাদের এই মানটা এসেছে 1, এবং কে এর মান হচ্ছে দেখাই যাচ্ছে কিউ এর চেয়ে এখানে বড়। আমরা জানি যে বিক্রিয়াটি এখানে সম্মুখমুখী হবে, অর্থাৎ সম্মুখমুখী হওয়া মানে এখানে বিক্রিয়কটা কমবে এবং উৎপাদটা বাড়বে, যেমনটা আমরা এখান থেকে দেখে এসেছি। তাহলে আমরা বলছি যে এই ঘটনাটি এখানে কেন ঘটবে সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে আমাদের প্রত্যেকের মান উপরে সবার মান অর্থাৎ লবে সবার মান 1 আর হরেও সবার মান 1 থাকার কারণে আমাদের এখানে রেজাল্টে আসছে 1। এটা যদি লবের মান যদি আমি বাড়াই আর হরের মান যদি কমাই, শুধুমাত্র তখনই এই মানটি 1 এর চেয়ে বেশি আসা সম্ভব, অর্থাৎ 16 আসা সম্ভব। আর যদি এখানে আমাদের কে এর মানটি ছোট হতো, অর্থাৎ 1 এর চেয়ে ছোট হতো, তখন কিন্তু আমাদের উল্টা ঘটনা ঘটতো। 1 এর চেয়ে ছোট বা এই যে আমাদের যে কিউ এর মান তার চেয়ে ছোট, তখন কি হতো, আমাদের যে বিক্রিয়কের পরিমাণ সেটা, আমাদের যে উৎপাদের পরিমাণ সেটা কমতো, আর বিক্রিয়কের যে পরিমাণ সেটা তখন বেড়ে যেত। তাহলে আমরা বুঝতেই পারছি যেহেতু এই মানটি 1 এর চেয়ে বড়, তার মানে নিশ্চয়ই 1 এর সাথে যেখানে লবে কিছু যোগ করা হয়েছে আর 1 থেকে যেখানে হর থেকে কিছু বাদ দেওয়া হয়েছে সেই কেসটি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের 2 নাম্বার কেসটি হবে না, অর্থাৎ নর্মাল যেটা হয় বিক্রিয়ার ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটবে, যে বিক্রিয়ক কমবে আর উৎপাদের পরিমাণ বাড়বে। এই কেসটি কিন্তু সবসময় যেরকম হবে তা না। আমরা এখানে দেখলাম যে কে এর মান যেহেতু কিউ এর চেয়ে বড়, তাই আমরা এখানে বলছি যে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে। এমনও কিন্তু হতে পারতো আমাদের যে কিউ এর মান আমরা বের করছি সেটা কে এর মানের চেয়ে বড় আসতে পারতো, তখন কিন্তু বিক্রিয়াটা পশ্চাৎমুখী হতো। এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যখনই প্রশ্নে এরকম বিক্রিয়ক আর উৎপাদের ইনিশিয়াল কিছু পরিমাণ এই আই এর কিছু মান দেওয়া থাকবে, তখনই আমরা এই কাজটি করে নিব। আমরা ইনিশিয়ালি এই ভ্যালুগুলো দিয়ে কিউ এর মানটা বের করে নিব, এটা চেক করার জন্য যে বিক্রিয়াটি সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, কারণ তার উপর আমাদের পরবর্তী ধাপ নির্ভর করবে যে আমরা কি এখান থেকে এক্স মাইনাস করবো নাকি এখানে এক্স প্লাস করবো, এবং সেখান থেকে আমরা দেখবো যে এই দুজনের মধ্যে কার মান বড় বা ছোট, এবং ওটা থেকে আমরা বলতে পারবো বিক্রিয়া সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে। তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা এখন কেসি এর মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে এক্স এর মান সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই। তাহলে আমরা এখানে উল্টা কাজটা করছি। নর্মালি আমরা যেটা করি যে এক্স এর মান থেকে কেসি এর মান বের করি। এখানে আমাদের কেসি এর মান দেওয়া আছে 16। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে, এবং আমি যদি এই দ্বিঘাত সমীকরণটি সলভ করে ফেলি, এখান থেকে আমি এক্স এর দুইটি মান পাবো। একটি হচ্ছে 0.6, আরেকটি হচ্ছে 1.67। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান সলভ করে দুটি মান পেয়ে গেলাম। এখন একটা ব্যাপার যদি খেয়াল করি, দুটি মানে কিন্তু এখানে আমাদের গ্রহণযোগ্য না। এক্স কি ছিল? এক্স ছিল আমাদের বিয়োজনের পরিমাণ, অর্থাৎ এক মোল থেকে কতটুকু বিয়োজিত হচ্ছে। আমাদের এখানে আদি পরিমাণ বা ইনিশিয়াল যে পরিমাণ সেটাই যদি 1 মোল থাকে, বিয়োজনের পরিমাণ কিন্তু কখনোই সেটার চেয়ে বেশি হতে পারবে না, অর্থাৎ অবশ্যই বিয়োজনের পরিমাণটা সেটার চেয়ে কম হবে। যেমনটা দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে 1.67, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য না। 0.6 যেটা 1 এর চেয়ে কম, শুধুমাত্র সেই মানটাই আমাদের গ্রহণযোগ্য। এখন আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাই অক্সাইড আর আমাদের যে নাইট্রিক অক্সাইড এদের ঘনমাত্রা কত। তাহলে এখান থেকে কিন্তু আমরা মোল সংখ্যা পেয়ে গেছি যে সাম্যাবস্থায় এদের কত মোল আছে, যদি সেটা আমরা বের করি, এখানে হবে হচ্ছে 1 - 6, অর্থাৎ 1 - 0.6 আমি পেয়ে যাব 0.4 আর 0.4। আর এই ক্ষেত্রে উৎপাদ হবে 1.6 আর 1.6 মোল করে। এবং আমি যদি ঘনমাত্রা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের মোল নাম্বার। আমরা জানি যে এটাকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে। আমরা বলে নিয়েছি যে পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার। তাহলে আমাদের এই যে মোল নাম্বার, এটাকে আমরা আয়তন দিয়ে ভাগ দিয়ে কিন্তু আমরা ঘনমাত্রা পেয়ে যাব। তাহলে এখন যদি আমি বের করতে চাই নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা, সেটি হবে আমাদের এখানকার 0.4 ডিভাইড বাই 1 পাত্রের আয়তন, এবং আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 0.4। এককটা যদি লিখি, মোল, পাত্রের আয়তন যেহেতু লিটারে আছে তাহলে মোল পার লিটার, আমরা জানি এটি ঘনমাত্রা একক। আর আমাদের যে নাইট্রিক অক্সাইড তার ঘনমাত্রা হবে 1.6 ডিভাইডেড বাই 1 পাত্রের আয়তন 1.6 মোল পার লিটার।
তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমাদের যদি উৎপাদ আর বিক্রয়ক দুইজনের পরিমাণই যদি শুরুতে দেওয়া থাকে এবং সেখান থেকে আমরা কিউ আর কে এর মধ্যে সম্পর্ক থেকে এই জিনিসটি নির্ণয় করে ফেলতে পারি। এখন একটু একটা ব্যাপার খেয়াল রাখি যে আমরা সবসময় এখানে যেরকম আমরা বের করে নিলাম বা বুঝে নিলাম যে আমাদের আসলে কে আর কিউ এর মধ্যে সম্পর্ক কিরকম, যে এই ভ্যালুটা যদি আমার 1 হয় তাহলে এই ভ্যালুটা আমার 1 এর চেয়ে বড় হওয়ার জন্য লবের মান আর হরের মান কিরকম লাগবে সেটা আমরা বুঝে নিলাম। সবসময় এভাবে না দেখে আমাদের তো এই জিনিসটা সহজে মনে রাখলেই কিন্তু আমরা এটা কাজটা করতে পারি। অনেকে এই ক্ষেত্রে গন্ডগোল পাকিয়ে ফেলি, যে দেখা যায় যে কে আগে হবে নাকি কিউ আগে হবে, বা কোনটার চেয়ে কোনটা বড় হলে সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, এই জিনিসটা একটু ঝামেলা লাগে। এটা আমরা একটু সহজে এভাবে মনে রাখতে পারি যে অ্যালফাবেটিক্যালি যদি আমি চিন্তা করি কে কিন্তু কিউ এর আগে আসে, এজন্য আমরা সবসময় কে কে আগে লিখবো এবং কিউ কে পরে লিখবো। আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এই যে আমি যে কে গ্রেটার দেন কিউ দিলাম, এই যে আমরা এই ডিরেকশনটা দিলাম, এটা কিন্তু আমরা সম্মুখমুখী বুঝাই, অর্থাৎ যখন বিক্রিয়া সামনের দিকে যায় তখন কিন্তু আমরা এই ডিরেকশনটা ইউজ করি। তাহলে একটু খেয়াল রাখি, এটা জাস্ট আমরা বোঝার জন্য মনে রাখি। আমি যদি নর্মালি মনে রাখতে পারি তাহলে সেটাও হবে। আর যদি আমার এখানে কে লেস দেন কিউ হয় তাহলে দেখি এই যে এই ডিরেকশনটা, তার মানে কিন্তু বিক্রিয়া পশ্চাৎ দিকে যাচ্ছে, তখন কিন্তু আমরা খেয়াল রাখতে পারি যে এটা হবে পশ্চাৎমুখী। তাহলে আমরা শুধু মনে রাখার জন্য এই কাজটা করতে পারি। আর যদি দুইটা সমান হয়ে থাকে তাহলে তো বিক্রিয়াটা সাম্যাবস্থাতেই থাকবে, তখন আমরা নর্মালি যেভাবে করি সেভাবে করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি, যেখানে আমাদের এই কেসটা এখন তো আমাদের মনে হচ্ছে যে কিউ বের করা এখানে কি কি দরকার ছিল, আমরা নর্মালি করে ফেলতে পারতাম। তাহলে আমরা এরকম একটা কেস দেখি যে যেখানে আমরা দেখবো যে কিউ এর মানটা বের করা আসলে জরুরি। আমাদের পরবর্তী এক্সাম্পলটিতে যেটা বলা হচ্ছে, নিম্নের বিক্রিয়াটি 1000 কেলভিন তাপমাত্রায় সংগঠিত হয়, অর্থাৎ এই বিক্রিয়ার কথা বলা হচ্ছে। বিক্রিয়ার কেপি এর মান দেওয়া আছে। প্রারম্ভে উভয় গ্যাসের আংশিক চাপ বলা হচ্ছে কার্বন মনোক্সাইডের 1 এটিএম এবং কার্বন ডাইঅক্সাইডের 0.5 এটিএম। তাহলে ওই তাপমাত্রায় সাম্যাবস্থায় কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত? আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের ইনিশিয়াল যে ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া আছে, এবং সেটা কাদের জন্য দেওয়া আছে? কার্বন মনোক্সাইডের জন্য, আর হচ্ছে যে আমার কার্বন ডাইঅক্সাইডের জন্য। তাহলে একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে প্রারম্ভে অর্থাৎ বিক্রিয়ার শুরুতে, তাই এটাকে আমরা ইনিশিয়াল পরিমাণটা ধরছি, এবং এটা কিন্তু শুধুমাত্র গ্যাসের জন্য কিন্তু আমার আংশিক চাপটা প্রযোজ্য। আমাদের যে এখানে দুইটা সলিড আছে, একটা হচ্ছে ফেরাস অক্সাইড আর একটা হচ্ছে যে আয়রন, তাদের জন্য কিন্তু আমরা আংশিক চাপটা এখানে হিসাব করব না। তাহলে যদি একটু খেয়াল করি, এই দুইটা গ্যাসের জন্য বলা হচ্ছে কার্বন মনোক্সাইডের জন্য হচ্ছে 1 এটিএম, আর আমাদের যে কার্বন ডাইঅক্সাইড তার জন্য হচ্ছে 0.5 এটিএম। তাহলে আমরা যেটা জানি যে এখানে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি দেওয়া আছে। কেপি যদি দেওয়া থাকে সেখান থেকে বলা হচ্ছে যে সাম্যাবস্থায় কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত। অর্থাৎ এখানে কি হচ্ছে, নর্মালি আমরা কি করি ম্যাথে, যে সাধারণত আমাদের কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপটা বের করে নিই এবং সেখান থেকে কেপি এর মান বের করি। কিন্তু এখানে প্রশ্নে কেপি এর মান বলা আছে, আর আমাকে যেটা করতে হবে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ বের করতে হবে। এখন এখানে আমাদের ওই কথাটাই চলে আসছে, আমরা কিন্তু জানি না যে বিক্রিয়াটি সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রারম্ভে অর্থাৎ বিক্রিয়ার শুরুতে আমার কিন্তু উৎপাদ 0 দেওয়া নেই, অর্থাৎ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড তার পরিমাণ কিন্তু 0 মোল দেওয়া নেই, বা তার আংশিক চাপ কিন্তু 0 দেওয়া নেই, এখানে তার আংশিক চাপের একটা মান দেওয়া আছে। তাই একইভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কিউটা কনসিডার করতে হবে, এবং কিউ কনসিডার করে দেখতে হবে যে কিউ এর মান কে এর মানের চেয়ে বেশি নাকি কম, এবং সেখান থেকে আমরা বলতে পারবো বিক্রিয়াটি কি সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। আমরা জানি, একটু আগেই দেখলাম, যদি বিক্রিয়া সামনের দিকে যায় তখন সাম্যাবস্থায় 1 মাইনাস এক্স হবে আর 0.5 প্লাস এক্স হবে, আর যদি পিছনের দিকে যায় তখন আমরা উৎপাদ থেকে মাইনাস দিব আর হচ্ছে বিক্রিয়কের সাথে সেটা অ্যাড করব। তাহলে আমরা একটু দেখি যে আমরা যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউ এর মান বের করতে চাই, কিউ অর্থাৎ বিক্রিয়া অনুপাত সাম্যাবস্থা ছাড়া অন্য যে কোনো অবস্থায় যদি বের করতে চাই, আমরা জানি এটা হবে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, এবং এটা যেহেতু আমরা কিউপি বের করছি, এখানে হবে উৎপাদের সক্রিয় ভর ডিভাইড বাই বিক্রিয়কের সক্রিয় ভর, সেটা হচ্ছে আংশিক চাপ, এবং এটা হচ্ছে পি অফ CO2 ডিভাইড বাই পি অফ কার্বন মনোক্সাইড, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। এবং প্রশ্নে দেখা যাচ্ছে যে দেওয়া আছে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 0.5 আর কার্বন মনোক্সাইডের আংশিক চাপ হচ্ছে 1। আমরা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এটা আসছে 0.5, অর্থাৎ 0.5 একটু যদি খেয়াল করি, এই 0.5 ভ্যালুটা কিন্তু আমাদের কেপি এর যে ভ্যালু তার চেয়ে বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউপি ইজ গ্রেটার দেন হচ্ছে কেপি, এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0.259। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা যদি একটু মনে করে দেখি, যে আমরা একটু আগে যেটা দেখলাম যে কিউ আর কে এর মানের উপরই কিন্তু ডিপেন্ড করে বিক্রিয়াটি কি সম্মুখ দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে যাবে সেই ব্যাপারটা। এখন আমরা বলেছিলাম যে আমরা লেখার জন্য সবসময় মনে রাখবো কে আগে লিখবো, কিউ পরে লিখবো, যেহেতু অ্যালফাবেটিক্যালি কে আগে আসে কিউ পরে আসে।
আর এটা হচ্ছে তাহলে কেপি, আর এটা হচ্ছে কিউপি। দেখা যাচ্ছে যে কিউ এর মানটা কে এর চেয়ে বড়। তাহলে কিউ এর মান যদি কে এর চেয়ে বড় হয়, ডিরেকশনটা এদিকে, বোঝাই যাচ্ছে যে বিক্রিয়াটি তাহলে পশ্চাৎমুখী হবে। বিক্রিয়াটি যদি পশ্চাৎমুখী হয়, তার মানে এখানে সাম্যাবস্থায় এদের যে পরিমাণটা সেটা কিন্তু উৎপাদ, অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎমুখী মানে উৎপাদের আংশিক চাপ কমবে এবং বিক্রিয়কের যে আংশিক চাপ সেই মানটা বাড়বে। এখানে আমরা ধরে নিলাম যে সাম্যাবস্থায় আংশিক চাপের পরিবর্তন কতটুকু আসছে। আমরা জানি এক্স বলতে নর্মালি আমরা বিয়োজনের পরিমাণ ব্যবহার করি এবং সেটা এককটা থাকে মোলে, কিন্তু এই দুটো যেহেতু আমরা সাম্যাবস্থায় বিক্রিয়ার শুরুতে সরাসরি চাপের মানটি ব্যবহার করেছি, তাই সাম্যাবস্থায় কিন্তু আমরা এখানে চাপ হিসেবেই ধরে নিচ্ছি এক্স এর মানকে। তাহলে বিক্রিয়াটি যদি পশ্চাৎমুখী হয়, এখান থেকে আমরা সাম্যাবস্থায় কেপি এর মানের জন্য যে রাশিমালা পাবো, অবশ্যই আমরা এখানে সলিড ছাড়া কনসিডার করবো আগের মতোই। সেটি হবে পি অফ CO2 ডিভাইড বাই পি অফ CO। আমরা দেখলাম যে মানটি হচ্ছে 0.5 মাইনাস এক্স, আর বিক্রিয়কটি হবে 1 প্লাস এক্স, যেহেতু বিক্রিয়াটি পশ্চাৎমুখী। এবং কেপি এর মান আমাদের প্রশ্ন দেওয়া আছে 0.259। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পেয়ে যাব 0.1914। এবং যেটা বলছিলাম, এটাই কিন্তু আমাদের আংশিক চাপ। আমরা এই ভুলটা করব না যে নর্মালি আমরা এক্স কে যেহেতু ধরে নিই হচ্ছে মোল সংখ্যা হিসেবে, এটা কিন্তু মোল সংখ্যা না। আমি যেহেতু আংশিক চাপ থেকে বিয়োগ দিয়েছি এবং যোগ করেছি, অবশ্যই একই জাতীয় রাশি থেকে যোগ বা বিয়োগ করা যায়। তাই এখানে আমাদের এক্স যেটা সেটা হচ্ছে আংশিক চাপ, এবং আংশিক চাপের একক দেখা যাচ্ছে যে প্রশ্নে এটিএম দেওয়া আছে। তাহলে এখানে যে এক্স এর মানটা সেটাও কিন্তু এটিএম আসবে। এখন আমাদের যেটা বের করতে বলা হচ্ছে যে সাম্যাবস্থায় কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপের মান কত, অর্থাৎ আমাদের কাছে এই দুটো ভ্যালু জানতে চাওয়া হয়েছে। আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের পর এই দুটো ভ্যালুর মান কত আসবে সেটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে 0.5 থেকে বাদ দেই 0.1914, তাহলে ক্যালকুলেশন করলে এখানে পেয়ে যাব 0.3086। এটা হচ্ছে সাম্যাবস্থায় কার্বন ডাইঅক্সাইডের যে আংশিক চাপ সেটা। আর একইভাবে আমরা যদি এখানে কার্বন মনোক্সাইডের জন্য বের করতে চাই, তাহলে 1 প্লাস 0.1914, এক্স এর ভ্যালু অ্যাড করে দিচ্ছি, আমরা পেয়ে যাব 1.1914 এটিএম। তাহলে সাম্যাবস্থায় এটি কিন্তু হচ্ছে আমাদের এদের দুইজনের আংশিক চাপ। আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি যে বিক্রিয়ার শুরুতে আর সাম্যাবস্থায় কিন্তু আমাদের আংশিক চাপের যে যোগফল অর্থাৎ মোট চাপ সেটা কিন্তু সেম আছে। কারণ কি, যে এখানে আমাদের যে গ্যাসীয় অনুসংখ্যা বাম পাশে, অর্থাৎ বিক্রিয়কেও গ্যাসীয় অনুসংখ্যা একটি এবং উৎপাদক গ্যাসীয় অনুসংখ্যা একটি। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে এখানে পি অফ সিও আর পি অফ CO2 এটা যেরকম 1 প্লাস 0.5 আসছে 1.5 মোট চাপটা বিক্রিয়ার শুরুতে, সাম্যাবস্থায়ও কিন্তু এই যে এই দুটো রাশি আমরা বের করলাম, এই দুটো মান বের করলাম, এদের যোগফল কিন্তু আসবে 1.5 এটিএম, যেহেতু এখানে গ্যাসীয় মোল সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখে ফেললাম যে কিভাবে আমাদের যদি বিক্রিয়ার শুরুতে সাম্যাবস্থা দেওয়া থাকে, সাম্যযোজক দেওয়া থাকে, সেখান থেকে আমরা বিক্রিয়া অনুপাতের সাহায্যে বের করে ফেলতে পারি বিক্রিয়াটি সামনের দিকে যাবে নাকি পেছনের দিকে যাবে। আমরা আমাদের রাসায়নিক সাম্যাবস্থার লাস্ট টাইপে চলে এসেছি। এই টাইপে যেটা বলছি যে বিয়োজন মাত্রা নির্ণয়, অর্থাৎ বিয়োজন মাত্রা নির্ণয় বলতে যেটা বোঝাচ্ছি যে আমার কাছে কেপি বা কেসি এর মান দেওয়া, সেখান থেকে আমি বিয়োজনের মান নির্ণয় করছি এবং সেখান থেকে আমি বিয়োজনের যে মাত্রাটা সেটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে একটু দেখি যে আমাদের এই এক্সাম্পলে যেটা বলা হচ্ছে যে 25 মোল হাইড্রোজেন ও 18 মোল আয়োডিন নিয়ে 440 অর্থাৎ 440 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 30 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। ওই তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত? এখানে কিন্তু আমাদের খুবই সতর্কতার সাথে কোয়েশ্চেনটা দেখতে হবে, নাহলে আমাদের ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা একটু দেখি যে কোয়েশ্চেনে আসলে কি জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। প্রথমে যদি আমি বিক্রিয়াটা লিখি যে হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ঠিক আগের মতো বিক্রিয়া লেখা। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে তৈরি করলো হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমি যদি এখানে আমাদের সেই আইস মেথড অ্যাপ্লাই করি, ইনিশিয়াল পরিমাণ চেঞ্জ কতটুকু আর সাম্যাবস্থায় কতটুকু থাকছে, প্রশ্নে কি কি দেওয়া আছে একটু খেয়াল করি। 25 মোল হাইড্রোজেন ও 18 মোল আয়োডিন নিয়ে বিক্রিয়া করা হচ্ছে শুরুতে, অর্থাৎ এখানে এদের ইনিশিয়াল যে ভ্যালুটা পরিমাণটা সেটা দেওয়া। তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 18। আর অ্যাজ ইউজুয়াল আমাদের যে এখানে উৎপাদ সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 0, যেহেতু এখানে প্রশ্নে কিছু বলা নেই উৎপাদের ব্যাপারে। আচ্ছা, এরপর বলা আছে যে উত্তপ্ত করলে সাম্যাবস্থায়
30 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তার মানে এই যে 30 মোল যে পরিমাণটা, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার পরিমাণটা। অর্থাৎ আমাদের যে টার্গেট থাকে এই 3টা বক্স ফিল আপ করার, তার মধ্যে একটা বক্সের মান এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 30 মোল। এখন এর সাহায্যে কিন্তু আমাদের বের করতে হবে যে আসলে এই বিক্রিয়ার জন্য যে বিয়োজন মাত্রা সেটি কত হবে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে প্রথমে আমরা যদি কে এর মানটা বের করে নিই, বিক্রিয়া করছে তারা 1:1:2 রেশিওতে। তাহলে চেঞ্জের কথা যদি বলি, সেটি হবে যদি হাইড্রোজেন এক্স মোল বিয়োজিত হয়, আয়োডিন বিয়োজিত হবে এক্স মোল, আর আমাদের যে হাইড্রোজেন আয়োডাইড সে তৈরি হবে 2x মোল। তাহলে সাম্যাবস্থায় এটি কিন্তু হচ্ছে আমাদের যে হাইড্রোজেন আয়োডাইড সেটির পরিমাণ, কারণ সে ছিল শুরুতে 0, 0 + 2x মিলে হয়েছে আমার 30। তাহলে এখান থেকে যদি আমি খেয়াল করি, এটা হচ্ছে 2x সমান 30, এই মানটি কিন্তু প্রশ্নে আমার কাছে দেওয়া আছে, এবং এখান থেকে আমি হিসাব করলে x এর মান পেয়ে যাব 15। তাহলে আমাদের কাজ কি, আমি এখান থেকে কিন্তু খুব সহজে 25 - x অর্থাৎ 25 - 15, এটা হচ্ছে সাম্যাবস্থা হাইড্রোজেনের পরিমাণ, আর আয়োডিনের পরিমাণ হচ্ছে 18 - 15 পেয়ে গেলাম এটা। এখন আমাদের কাজ হচ্ছে কি, সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা, অর্থাৎ আমরা এখানে নির্ণয় করতে পারি কেসি এর মান বা কে এর মান। তাহলে সেটা আমাদের কি হবে, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। তাহলে এখানে আমাদের উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, সামনে 2 আছে, পাওয়ার হিসেবে 2 যাবে, আর নিচে আসবে বিক্রিয়ক হাইড্রোজেন আর আয়োডিন। আমাদের যদি বিক্রিয়ায় পাত্রের আয়তন সম্পর্কে কিছু না বলা থাকে, তাহলে আমরা কি বলেছি, পাত্র আয়তন ধরে নিব হচ্ছে 1 লিটার। তাহলে যেহেতু এখানে প্রশ্নে সরাসরি কিছু বলা নেই, তাহলে আমরা 1 লিটার ধরে নিলাম, এবং আমরা জানি যে এই যে আমাদের মোল সংখ্যা, প্রত্যেকটাকে আমি যদি 1 লিটার পাত্র আয়তন দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমি এখানে ঘনমাত্রাটা পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখে ফেলতে পারি 30 স্কয়ার, আমরা এটাকে ঘনমাত্রা হিসেবে লিখছি, কারণ আমরা প্রত্যেকে 1 দিয়ে ভাগ দিচ্ছি, চিন্তা করে নিচ্ছি এখানে মোল পার লিটার করে নিচ্ছি এভাবে। আচ্ছা, আর এখানে নিচে কি হবে, হাইড্রোজেনের ঘনমাত্রা, সেটি হচ্ছে আমরা বের করলাম 25 - 15 10 ইন্টু 18 - 15 হচ্ছে 3, অর্থাৎ এখানে 30 স্কয়ার মানে হচ্ছে 30 ইন্টু 30, আর নিচে হচ্ছে 30, ক্যালকুলেশন করলে কাটাকাটি যে থাকবে হচ্ছে 30। অর্থাৎ এই বিক্রিয়ার জন্য যে কেসি এর মান সাম্য ধ্রুবক, সেটি আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে 30। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে আমাদের বের করতে বলা হয়েছে যে ওই তাপমাত্রায় হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত। আমাকে যদি বলা হতো যে ওই তাপমাত্রায় আমাদের হাইড্রোজেন বা আয়োডিনের বিয়োজন মাত্রা কত, তাহলে এই যে আমরা এখানে যে এক্স বের করে ফেলেছিলাম, সেটি কিন্তু আমাদের এখানে আনসার হতো, আমাদের কিন্তু আর কিছু করা লাগতো না এখান থেকে। কিন্তু এখানে আরেকটি বিক্রিয়ার জন্য, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা, এটা কিন্তু এখানে যে টুয়াইস এক্স, সেটা কিন্তু হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা না, এখানে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা বলতে যেটি বোঝানো হয়েছে রিভার্স বিক্রিয়াটা, অর্থাৎ হাইড্রোজেন আর আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড না, হাইড্রোজেন আয়োডাইডকে যদি আমি বিয়োজিত করি, তখন তৈরি হবে হাইড্রোজেন আর আয়োডিন। আমাদের কাছে কিন্তু এখানে এই বিক্রিয়াটার জন্য বিয়োজন মাত্রা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবো যে কোয়েশ্চেনে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে সেটার উপর কিন্তু আমার আনসার ডিপেন্ড করবে। এখানে আমরা দেখলাম যে এই যে বিক্রিয়াটা, তার জন্য আমরা কেসি এর মান বের করলাম 30। তাহলে আমরা বুঝতেই পারছি, আমরা লেকচারের শুরুর দিকে দেখে এসেছি, যদি এই বিক্রিয়ার জন্য সাম্যধ্রুবক 30 হয়, তাহলে আমাদের যে বিপরীতমুখী বিক্রিয়া, রিভার্স যে বিক্রিয়া, সেটির জন্য সাম্যধ্রুবক আমরা ধরলাম এটা হচ্ছে কেসি প্রাইম, সেটি সমান হবে 1/30। অর্থাৎ যেহেতু এটি বিপরীতমুখী বিক্রিয়া এবং এদের সবার সামনে যেহেতু সহগটা সেম আছে, সহগ সেম থাকার কারণে আমাদের কিন্তু এই মানটাকে আর মডিফাই করা লাগছে না, জাস্ট মানটা উল্টে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি, এখানেও যদি আমি আইস অ্যাপ্লাই করি, ইনিশিয়ালি কত ছিল, চেঞ্জ কত, আর সাম্যাবস্থায় পরিমাণ কত। তাহলে আমি যদি ধরে নিই যে ইনিশিয়ালি আমার হাইড্রোজেন আয়োডাইডটা ছিল 2 মোল, এটা আমরা ধরে নিচ্ছি আমাদের ইচ্ছা মতো, কারণ কি সামনে যেহেতু 2 আছে, তাহলে আমরা বলেছিলাম যে সমতা করার পর সামনে যে সংখ্যাটা থাকে, সহগটা থাকে, সেটা ধরে নেওয়া বেটার। আর যদি প্রশ্নে বলা থাকে, এখানে যদি বলা থাকতো ওই তাপমাত্রায় 5 মোল হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত, তখন আমরা কিন্তু এখানে পরিমাণটা 5 ধরে নিতাম, 2 মোল আর ধরতে পারতাম না। প্রশ্নে কিছু না বলে থাকায় আমি এখানে 2 মোল ধরতে পেরেছি। আচ্ছা, তাহলে এখানে বিক্রিয়ার শুরুতে আমার ধরে নিলাম যে বিয়োজন এখনো শুরু হয়নি, তাই হাইড্রোজেন আর আয়োডিনের মোল নাম্বার হচ্ছে 0। তাহলে বিক্রিয়া কিছুক্ষণ পর হওয়ার পর যেটা হবে, আমরা জানি যে 2x পরিমাণ কমে যাবে,
এক্স পরিমাণ বৃদ্ধি পাবে আর এটাও এক্স পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু তাদের রেশিও সেম থাকছে 1:1:2, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা হবে 2 - 2x, এটা হবে x, এটা হবে x। আমি কি পেয়ে গেলাম? সাম্যাবস্থায় এদের মোল নাম্বার কত, এই তিনটা বক্স পেয়ে গেলাম, যেটা আমাদের কেসি বা কেপি বের করার জন্য লাগে। আমরা যেহেতু ধরে নিয়েছি পাত্র আয়তন 1 লিটার, তাহলে এই প্রত্যেকটাকে যদি আমি পাত্র আয়তন 1 লিটার দিয়ে ভাগ দেই, আমি কিন্তু এই এককটা মোল পার লিটার অর্থাৎ ঘনমাত্রায় পেয়ে যাব। এই বিক্রিয়ার জন্য আমি যদি কেসি এর সমীকরণ লিখি, সেটি হবে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন, ঠিক আগের এক্সাম্পলের উল্টাটা, আর এখানে বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। 2 মোল থাকায় সেটি তার উপর পাওয়ার হিসেবে চলে গেল। আচ্ছা, আমরা এখান থেকে বের করে নিলাম যে আমাদের যে কেসি প্রাইম সেটির মান হচ্ছে 1/30, আর এখানে আমাদের এদের মান হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 - 2x স্কোয়ার। দেখা যাচ্ছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আমরা যদি এই দ্বিঘাত সমীকরণটি সলভ করি, এখান থেকে আমি এক্স এর দুইটি মান পাবো। একটি হচ্ছে 0.267479 এবং আরেকটি হচ্ছে -0.575। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিঘাত সমীকরণে অন্য এক্সাম্পল গুলোর মতো এই এক্সাম্পলটাতেও দুইটা মান আসলো, এবং বোঝাই যাচ্ছে যেই মানটা নেগেটিভ, অর্থাৎ এখানে এক্স কিন্তু হচ্ছে আমাদের বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ কিন্তু কখনোই এখানে নেগেটিভ আসতে পারবে না, তাই আমাদের এই মানটা গ্রহণযোগ্য না। আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে এটি, এবং তার এককটা কি অবশ্যই খেয়াল করি, আমরা এখানে চেঞ্জটা এক্স এর একক কিন্তু ছিল মোল, তাহলে আমাদের এই ক্ষেত্রে এককটা কিন্তু হবে মোল। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োজনের পরিমাণটা। একটু যদি খেয়াল করি, এখানে আমাদের বিয়োজনের পরিমাণ যেটা আমি ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে -2x। তাহলে 2 মোল থেকে যদি বিয়োজিত হয় 2x পরিমাণ, 1 মোল থেকে বিয়োজিত হবে 2x ডিভাইড বাই 2, অর্থাৎ 2 কাটাকাটি গেলে থাকছে x মোল। এই যে 1 মোল থেকে যতটুকু বিয়োজিত যাচ্ছে সেটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে বিয়োজন মাত্রা। আমি আবার বলছি ব্যাপারটা আপাত দৃষ্টিতে, যেহেতু এটা আমরা এক্স এর ভ্যালু বের করেছি, এক্স সমান আমরা জানি যে এক্স কে আমরা প্রকাশ করি হচ্ছে বিয়োজনের পরিমাণের জন্য। আমাদের কাছে মনে হতে পারে এখানে আমরা বিয়োজনের পরিমাণ বের করেছি, কিন্তু আসলে এটাই কিন্তু হচ্ছে আমাদের বিয়োজনের মাত্রা। তার কারণ এখানে বিয়োজিত হচ্ছিল -2x, অর্থাৎ 2x পরিমাণ এখানে বিয়োজিত হচ্ছিল, তাই আমরা সেটা যদি 1 মোলের জন্য বের করি সেটা কিন্তু x পরিমাণ। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের এই বিক্রিয়ার জন্য আলফা এর মানটা। তাহলে এখানে আমি পেয়ে গেলাম আলফা হচ্ছে 0.267479। আমি আনসারটা এভাবেও লিখতে পারি, বা আমরা জানি যে বিয়োজন মাত্রাকে শতকরা পরিমাণ দিয়েও প্রকাশ করা যায়, সেভাবে আমরা লিখতে পারি এই মানটা হচ্ছে 26.7479%, অর্থাৎ শতকরা পরিমাণে আনসার আসবে এটি। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটি বিক্রিয়া যদি আমার এখানে ইনিশিয়াল পরিমাণ আর সাম্যাবস্থার পরিমাণ দেওয়া থাকে, সেখান থেকে একটি বিক্রিয়ার সাম্যধ্রুবক বের করে কিভাবে আমি তার বিপরীতমুখী বিক্রিয়ার জন্য সাম্যধ্রুবক বের করলাম, এবং সেখান থেকে আমরা তার বিয়োজন মাত্রাটাও বের করে ফেললাম। এই প্রশ্নটা কিন্তু আমাদের এতটুকুও থাকতে পারতো যে প্রশ্নে আমাদের শুধু বলা আছে হচ্ছে কেসি এর মানটা সরাসরি দেওয়া, আগে থেকে প্রথম অংশটি নেই, আমাদের এই বিক্রিয়ার জন্য কেসি এর মানটি সরাসরি দেওয়া এবং সেখান থেকে আমার বিয়োজন মাত্রা জানতে চাওয়া হচ্ছে। এভাবেও কিন্তু প্রশ্নটি থাকতে পারতো।